চ্যাপ্টার 313 দি এনশিয়েন্ট ডেইটিজ। অড্রে যখন একটি প্রাইভেট কথা বলার জন্য অনুরোধ করতে যাচ্ছিল তখনই তার মনে একটা খটকা লাগল। ব্রোঞ্জের সেই বিশাল লম্বা টেবিলের একেবারে অন্য প্রান্তে বসে থাকা দ্য ওয়ার্ল্ড লোকটার অ্যাক্টিং মেথড বা অভিনয় করার পদ্ধতিটি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। এমনকি এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন করার কোনো ইচ্ছাও যেন তার ভেতরে দেখা গেল না। সে কি আগে থেকেই অ্যাক্টিং মেথড সম্পর্কে জানে, নাকি সে আলাদাভাবে মিস্টার ফুলের সাথে এই বিষয়ে কথা বলে নিয়েছে? অড্রে মনে মনে বিড়বিড় করল, তবে তবুও সে সতর্কতার সাথে একটি আলাদাভাবে কথা বলার জন্য আবেদন জানাল। এরপর ফোর্সের দিকে তাকিয়ে সে খুব মেপে মেপে প্রতিটি শব্দ উচ্চারণ করে বলল, পশনের ব্যাপারে আমাদের মনোভাব এমন হওয়া উচিত যেন আমরা এটাকে কবজা করছি না, বরং এটাকে হজম করছি। হজম করার প্রধান উপায় হল অ্যাক্টিং করা, আর এই অভিনয়ের মূল চাবিকাঠি লুকিয়ে আছে ঠিক ওই পশনের নামের মধ্যেই। কেন? ফোর্স হঠাৎ করেই বলে ফেলল। খানিকক্ষণ চিন্তা করার পর সে আরও একটি প্রশ্ন যোগ করল, কিন্তু একজন মানুষ আসলে কিভাবে অ্যাক্টিং করবে? অড্রে তখন মিস্টার ফুলের সেই ভঙ্গি এবং আগে দেয়া উদাহরণগুলোর কথা মনে করার চেষ্টা করল। সে সেই কেল্লা, রক্ষী বাহিনী, আমন্ত্রণপত্র এবং ছদ্মবেশের বর্ণনাগুলো আবারও মনে করিয়ে দিল। সবশেষে সে বলল, সহজ কথায় বলতে গেলে এই অভিনয়ের মূল লক্ষ্য হল নিজের শরীর, মন এবং আত্মার মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করা। পশনের ভেতরে যে অবশিষ্টাংশ মিশে থাকে সেটার একগুঁয়ে প্রতিরোধকে পাশ কাটিয়ে সেটাকে নিজের সাথে মিশিয়ে হজম করে ফেলাই হল আসল কাজ। একজন লেখক হিসেবে ফোর্সের কল্পনাশক্তি খুব প্রখর ছিল। অড্রে হল যখন তার বর্ণনা শেষ করল, ফোর্স ততক্ষণে নিজের মনের মধ্যে পুরো দৃশ্যপট সাজিয়ে ফেলেছে। অড্রে আসলে তাকে কি বোঝাতে চাইছে সেটা সে মোটামুটি পরিষ্কারভাবেই বুঝতে পারল। ব্যাপারটা কি? তাহলে এই রকম, পশনের ভেতরে যে অবশিষ্ট চেতনার প্রভাব থাকে সেটা দূর করার আর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমানোর উপায় তাহলে এটাই। আমি যতই এটা নিয়ে ভাবছি ততই মনে হচ্ছে যে এটাই হয়তো সম্ভব। তার মনের ভেতর জমে থাকা বিভ্রান্তিগুলো আস্তে আস্তে কেটে যেতে লাগল। একই সাথে এক ধরনের অবাক করা অনুভূতি তার হৃদয়ে জায়গা করে নিল। সবশেষে সে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করল, এটা কি মিস্টার ফুল শিখিয়েছেন? হ্যাঁ, মিস্টার ফুল যদি না থাকতেন তাহলে আমরা হয়তো এতদিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম। আমাদের টিকে থাকাই হল এই অ্যাক্টিং মেথডের কার্যকারিতার প্রমাণ। অড্রে একদম নিজের মনের গভীর থেকে মিস্টার ফুলের প্রশংসা করে বলল। উফ! ফোর্স একটা লম্বা শ্বাস ছাড়ল। হঠাৎ করেই যেন তার সামনের দিনগুলো অনেক বেশি আশার আলোয় উজ্জ্বল হয়ে উঠল। গল্পের বইয়ে যেমন বড় বড় সব সুযোগ পাওয়ার কথা লেখা থাকে, এটা কি ঠিক সেরকম কিছু? সবকিছু কত ভালো মনে হচ্ছে, তবে আমাকে অবশ্যই সাবধান থাকতে হবে। মিস্টার ফুল হয়তো অনেক বড় কোনো গোপন উদ্দেশ্য নিয়ে থাকা কোনো ক্ষতিকর দেবতাও হতে পারেন। ফোর্স নিজেকে মনে মনে সতর্ক করে দিল। এর পরপরই সে আরও বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভাবতে শুরু করল। একজন অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ হিসেবে সে কিভাবে অভিনয় করবে? শুধু এই শব্দটা থেকেই বোঝা যায় যে অ্যাপ্রেন্টিস মানে হল এমন একজন মানুষ যার দক্ষতা কোনো বিষয়ে এখনও পুরোপুরি পরিপক্ক হয়নি। তার মানে কি তাকে এখনও অন্যদের কথা মেনে চলতে হবে এবং মন দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে হবে? নিজের শক্তি নিয়ে খুব বেশি অহংকার বা মাতামাতি করা হয়তো তার ঠিক হবে না। তাকে হয়তো বুঝতে হবে যে তার নিজের শক্তি কতটা নগণ্য। ফোর্স খুব দ্রুত চিন্তার জগতে হারিয়ে গেল। সে খেয়ালই করল না যে তাদের আলাদাভাবে কথা বলার সেই বিশেষ পরিবেশটা ততক্ষণে শেষ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে দ্য সান অর্থাৎ ডেরিক সবার দিকে একবার নিঃশব্দে তাকাল। সে নিজের দাঁতে দাঁত চেপে বলল, আপনারা যে 7 জন দেবতার কথা বলছেন, আমি তাদের সম্পর্কে জানতে চাই। তাদের সাধারণ অবস্থাটা আসলে কেমন? নিজের মনের ভেতর অনেকদিন ধরে ঘুরপাক খাওয়া এই প্রশ্নটা সে আর চেপে রাখতে পারল না। এটা তো আমি জানি। অড্রে প্রথমে একটু ঘাবড়ে গেলেও দ্রুত সামলে নিল। ডেরিক আসলে কি জানতে চাইছে সেটা সে বুঝে ফেলল এবং নিজের ডান হাতটি সামান্য উপরে তুলল। একই সাথে দ্য হ্যান্ডম্যান এবং দ্য ওয়ার্ল্ড ও ইশারা করল যে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। ওরা কি করছে? ফোর্স একটু বোকার মতো তাকিয়ে রইল। সে মনে করার চেষ্টা করল যে মাত্র কয়েক মুহূর্ত আগে কি ঘটেছিল। খানিকক্ষণ পর ডেরিকের করা প্রশ্নটা তার মনে পড়ল। সে তখন ডেরিকের কথাগুলোর পেছনের আসল মানে নিয়ে চিন্তা করতে শুরু করল। এটা কি হতে পারে? সে আসলে ওই 7 জন দেবতার কথা জানে না। সে কোত্থেকে এসেছে? ফোর্স মিস্টার সানের দিকে তাকাল, যে কিনা এখনও বয়সে এক কিশোর মাত্র। নর্দার্ন কন্টিনেন্টের যে কোনো বিবেকবান মানুষ তো বটেই, এমনকি অবুঝ শিশুরাও এই 7 জন দেবতার নাম জানে। এমনকি রাস্তায় ঘুরে বেড়ানো হতদরিদ্র মানুষ কিংবা ভবঘুরেরা পর্যন্ত এর ব্যতিক্রম নয়। তাদের কাছে গির্জা থেকে পাওয়া মাঝে সাঝে বিনামূল্যের খাবার এতটাই লোভনীয় যে তাদের কাছে আশ্রয়হীনদের থাকার জায়গাগুলোও নরকের মতো মনে হয়। সে কি সাউদার্ন কন্টিনেন্টের কলোনি থেকে এসেছে? কিন্তু এত সহজ একটা প্রশ্ন করার তো কোনো দরকার নেই। যে কোনো একটা গির্জায় গিয়ে একজন যাজককে অনুরোধ করলেই তো তিনি দেবতার মাহাত্ম্য নিয়ে দীর্ঘ বক্তৃতা দিতে শুরু করবেন। সেখান থেকেই তো সব জেনে নেওয়া সম্ভব। দ্য সান আসলে কোথায় থাকে?
অদ্ভুত তো, ফোর্স মনে মনে বিড়বিড় করতে করতে একবার এপাশে আর একবার ওপাশে তাকাল, কিন্তু মিস অড্রে, মিস্টার হ্যান্ডম্যান কিংবা মিস্টার ওয়ার্ল্ডের মধ্যে কাউকেই অবাক হতে দেখা গেল না। ঠিক তখন ঘন কুয়াশার ভেতরে বসে থাকা ক্লাইন দেখল যে তিনজন মানুষই উত্তর দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সে মৃদু হেসে বলল, মিস্টার সান, তুমি কার সাথে লেনদেন করতে চাও, আর এর বদলে তুমি আসলে কি দিতে পারবে? ডেরিক বার্গ নিজের ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড চিন্তা করল। আমি তাদের প্রত্যেকের সাথেই আলাদাভাবে লেনদেন করব। তাহলে আমি সবচাইতে ভালো এবং বিস্তারিত তথ্য পাব সিটি অফ সিলভারের সেই কঠিন পরিবেশে। ডেরিক আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে গেছে। টহল দেয়া আর বিপদ মুক্ত করার অভিযানে অংশ নিতে নিতে সে অনেক কিছু শিখেছে। সে খানিকটা থেমে আবার আবেদন জানাল, এর বদলে আপনারা আমাকে যে কোনো একটা প্রশ্ন করতে পারেন যেটার উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব। আমি রাজি। সিটি অফ সিলভার নিয়ে আমার অনেক কৌতূহল আছে। অড্রে কোনো দ্বিধা ছাড়াই মৃদু হেসে বলল, সিটি অফ সিলভার? এটা আবার কোন জায়গা? আমি তো কখনোই এর নাম শুনিনি। ফোর্স একদম আকাশ থেকে পড়ল। ওরা কি নিয়ে কথা বলছে সেটার যেন কোনো কুলকিনারা সে করতে পারল না। অড্রে তার দিকে তাকাল এবং দয়াপরবশ হয়ে বুঝিয়ে বলল, মিস্টার সান নর্দার্ন বা সাউদার্ন কন্টিনেন্টের কোথাও থাকেন না, এমনকি সাগরের কোনো দ্বীপেও তার বাড়ি নয়। সিটি অফ সিলভার এমন এক জায়গায় অবস্থিত যেটা আমাদের চেনা জগতের একদম বাইরে, বলা যেতে পারে আমাদের সব ধরনের অনুসন্ধানের সীমানারও বাইরের অবস্থান। তুমি কি আমার সাথে ঠাট্টা করছ? ফোর্সের মনে অবচেতনেই এই চিন্তাটা আসল। তবে ডেরিকের হাবভাব দেখে এবং বাকি সবাই মিলে যে তাকে ঠকাচ্ছে না, এটা নিশ্চিত হয়ে সে অড্রের কথাগুলো মেনে নিল। এই গোপন সভাটি আমার ধারণার চেয়েও অনেক বেশি অবিশ্বাস্য মিস্টার ফুল, আমার ভাবনার চেয়েও অনেক বেশি ক্ষমতাশালী। ফোর্স নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। অড্রে অস্পষ্টভাবে তার মনের কথাগুলো পড়তে পারল। তার খুব ইচ্ছে করছিল এটা বলে বড়াই করতে যে ভাইন অ্যাডমিরাল চিলাঙ্গোস, ইন্টিস অ্যাম্বাসেডর ব্যাকারল্যান্ড এবং সেই প্রতারক লেনেভুসের মৃত্যুর পেছনে এই ট্যারোট ক্লাবের হাত আছে। কিন্তু কত আফসোস, ফোর্স যদি এই তিনটি ঘটনার কথা জানতে পারে তবে সে খুব সহজেই অড্রের সাথে জাস্টিসের সম্পর্ক ধরে ফেলবে। এটা আমাকে অবশ্যই গোপন রাখতে হবে অড্রে, যতই কষ্ট হোক না কেন তোমাকে এই রহস্য বজায় রাখতে হবে। অড্রে হঠাৎ করেই একটা লম্বা গভীর শ্বাস নিল। যেহেতু সে সিটি অফ সিলভার সম্পর্কে খুব বেশি কিছু জানে না, তাই সে কি প্রশ্ন করবে সেটা বুঝতে পারছিল না। ফোর্সের পরের লেনদেনগুলোতে আর অংশ নিল না এবং দূর থেকে দর্শক হিসেবে সবকিছু দেখতে লাগল। অন্যদিকে দ্য হ্যান্ডম্যান এবং দ্য ওয়ার্ল্ড একের পর এক ডেরিকের প্রস্তাবে রাজি হয়ে গেল। সবচেয়ে বেশি খুশি হল ক্লাইন, কারণ এর মানে হল সে একই সাথে 3 গুণ বেশি তথ্য বা সুযোগ পেয়ে যাচ্ছে। আলাদাভাবে কথা বলার সময় দ্য ফুল হিসেবে সে সব কথাই শুনতে পাবে। ক্লাইন অবশ্যই নিজেকে বাকিদের থেকে আলাদা করে রাখার কোনো পরিকল্পনা করেনি। সান, তুমি আসলেই খুব সহজ সরল। সে নিজের মনে মনে হেসে উঠল। যেহেতু 7 জন দেবতার ব্যাপারে অনেক তথ্য আছে, তাই অড্রে, দ্য হ্যান্ডম্যান এবং দ্য ওয়ার্ল্ড কেবল সেই তথ্যগুলোই লিখল যেগুলো তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। খানিকক্ষণ পর তারা প্রত্যেকেই ডেরিকের কাছে সেই বর্ণনাগুলো পাঠিয়ে দিল। ডেরিক খুব দ্রুত সেই তথ্যগুলো পড়তে লাগল এবং কয়েকটা লাইনের ওপর গিয়ে তার চোখ আটকে গেল। সবকিছু সৃষ্টিকারী সেই পরমেশ্বরের পাশাপাশি সবচাইতে পুরাতন দেবতারা হলেন ইটার্নাল ব্লেজিং সান, লর্ড অফ স্টর্মস এবং গড অফ নলেজ অ্যান্ড উইজডম। ওই গির্জাগুলোই ছিল পৃথিবীর সবচাইতে প্রাচীন গির্জা। আমি কেন এর আগে কখনোই এদের নাম শুনিনি? আমি এই দেবতাদের কারো কথাই আগে শুনিনি। আমার মনে হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা লুকিয়ে আছে। ডেরিক জানত যে ট্যারোট ক্লাবের প্রতিটি সভার একটা নির্দিষ্ট সময় থাকে, তাই সে খুব দ্রুত নিজের পড়ার কাজটা শেষ করল। সে ঠিক করল যে সে ফিরে গিয়ে মিস্টার ফুলের কাছে প্রার্থনা করবে যাতে তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসে। এরপর প্রথম প্রশ্নটি করল অড্রে। ধারাবাহিক খুনের সেই ঘটনার পর থেকে সে ডেভিল সিকোয়েন্স নিয়ে খুব কৌতূহলী হয়ে উঠেছিল, তাই সে দ্য ওয়ার্ল্ডের ভঙ্গি নকল করে খুব দ্রুতসই কিছু প্রশ্ন করল। ডেরিক বেশ গুছিয়ে উত্তর দিল এবং সাথে আরও কিছু তথ্য যোগ করল। সে বলল, সিকোয়েন্স 7-এর ক্ষেত্রে আবিস পাথরের একজন ব্যান্ডার খুব কার্যকরভাবে গণকবিদ্যা বা প্রেতাত্মার সাথে কথা বলার পথে বাধা সৃষ্টি করতে পারে। ডেভিলের ক্ষমতাগুলো আসলেই খুব ভয়ানক। আমি জানি না আমার সিকোয়েন্স 7-এর সাইকিয়াট্রিস্ট হিসেবে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে কি না, নাকি আমাকে সিকোয়েন্স 6 হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডেরিকের কথাগুলো শুনে অড্রে একটু চিন্তিত হয়ে পড়ল। দ্বিতীয় প্রশ্নটি আসল দ্য হ্যান্ডম্যানের কাছ থেকে। মনে হল সে এই প্রশ্নটি নিয়ে অনেকদিন ধরে চিন্তা করছে। সে ডেরিকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি সিটি অফ সিলভারের সৃষ্টিতত্ত্বের সেই প্রাচীন কাহিনীটি জানতে চাই। ডেরিক একটু স্বস্তি পেল এবং বলল, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞাতা ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন এবং এরপর গভীর ঘুমে মগ্ন হয়েছেন। এরপর জায়েন্ট কিং অরমির, ড্র্যাগন অফ ইম্যাজিনেশন আঙ্কেওয়েল্ট, এলফ কিং সনিয়া থ্রিম, ভ্যাম্পায়ার অ্যানসেস্টার লিলিত, ডেভিল মোনার্ক ফারবৌতি,
ফিনিক্স অ্যানসেস্টার গ্রেগরেস, মিউট্যান্ট কিং কভাস্টির এবং কিং অফ ডেমনিক উলভস ফ্লেগ্রিয়া, তারা সবাই মিলে সেই অবশিষ্ট ক্ষমতাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। তারা আকাশ, ভূমি এবং সমুদ্রের অধিপতি হয়ে উঠলেন। তারা বাস্তব জগৎ, আত্মিক জগৎ এবং মহাজাগতিক জগৎ শাসন করতে শুরু করলেন। তারা বিভিন্ন প্রজাতির ওপর রাজত্ব করা ঈশ্বর হিসেবে পরিচিতি পেলেন। তারাই ছিলেন প্রাচীন জগতের দেবতা। ফ্লেগ্রিয়া? সবকিছু শুনতে থাকা ক্লাইন হঠাৎ করেই খুব পরিচিত একটা নাম শুনতে পেল। যখনই সে নিজের শক্তির উন্নতি ঘটায়, কিংবা যখন তার শারীরিক বা মানসিক অবস্থা অস্থিতিশীল থাকে, অথবা যখন সে অ্যান্টিগোনাস পরিবারের সেই ডায়েরির অবশিষ্টাংশের সংস্পর্শে আসে, তখন সে সবসময় অস্পষ্ট কিছু ফিসফিসানি শুনতে পায়। হর্নাসিস ফ্লেগ্রেয়া, হর্নাসিস ফ্লেগ্রেয়া, হর্নাসিস ফ্লেগ্রেয়া। ক্লাইন অনেকদিন থেকেই জানত যে হর্নাসিস বলতে আসলে সেই পাহাড়ের সারিকে বোঝায় যেখানে নেশন অব দি এভোনাইটের ধ্বংসাবশেষ আছে। কিন্তু সে কখনোই জানত না যে ফ্লেগ্রিয়া শব্দটার মানে আসলে কি। আর এখন প্রথমবারের মতো সে অন্য কারো মুখ থেকে এই নামটি শুনতে পেল। কিং অফ ডেমনিক উলভস হল একজন প্রাচীন দেবতা, কিন্তু তিনি কেন হর্নাসিস পাহাড়ের সাথে জড়িত থাকবেন? ক্লাইন নিজের শান্ত ভঙ্গি বজায় রেখে ডেরিকের কথাগুলো মন দিয়ে শুনতে লাগল। ডেরিক বলে চলল, তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যকার যুদ্ধে প্রাণ হারিয়েছেন, আবার কেউ কেউ সর্বশক্তিমান ঈশ্বরের জেগে ওঠার পর নিজেদের ক্ষমতা হারিয়েছেন। প্রথম অংশটি হল আমাদের সৃষ্টির কাহিনী, আর দ্বিতীয় অংশটি হল সিটি অফ সিলভারের আসল ইতিহাস। অ্যালজার আরও অনেক কিছু জানতে চেয়েছিল, কিন্তু ডেরিক যেহেতু আর বেশি কিছু বলতে ইচ্ছুক নয়, তাই সে নিজের আগ্রহ দমিয়ে রেখে অন্য কিছু নিয়ে ভাবতে শুরু করল। কিং অফ ডেমনিক উলভস ফ্লেগ্রিয়া তাহলে কি ইতিহাসের দ্বিতীয় যুগে, অর্থাৎ প্রলয়ের অনেক আগে সেই অন্ধকার যুগেই বিদায় নিয়েছে? ক্লাইন যখন এসব নিয়ে ভাবছিল, তখন সে দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে একটি প্রশ্ন জিজ্ঞাসা করল। আসলে সে জানতে চেয়েছিল যে কোন সিকোয়েন্সের মাধ্যমে একজন ব্যান্ডার নিজের শরীর আর আত্মার মধ্যে মিস শ্যারনের মতো অনায়াসেই যাতায়াত করতে পারে। যদি ডেরিকের উত্তর না জানত, তবে সে অন্য কিছু জিজ্ঞাসা করার কথা ভাবত। কিন্তু এখন তার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার আছে। তাই সে খুব কর্কশ গলায় বলল, কিং অফ ডেমনিক উলভস ফ্লেগ্রিয়া সম্পর্কে যা কিছু জানো সব বলো। ডেরিক বেশ অবাক হয়ে দ্য ওয়ার্ল্ডের দিকে তাকাল এবং কপালে ভাঁজ ফেলল। আমি এই প্রাচীন দেবতা সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তিনি অ্যানিহিলেশন ডেমনিক উলফ এবং এভানাইট ডেমনিক উলফ নামেও পরিচিত ছিলেন। এভানাইট ডেমনিক উলফ এভানাইট। ক্লাইন নিজের চোখ দুটো একটু সরু করল।